দর্শক, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে ব্যাংকগুলো টেকসই অর্থায়ন ও পরিবেশ বান্ধব ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেকসই ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উন্নয়ন, অগ্রগতি ও নানামুখী কার্যক্রম তুলে ধরব আজকের পরিবর্তন অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মানসুরুল হক। দর্শক, দেশের অর্থনীতিতে অবদান ও ব্যাংকটির উন্নয়নে কাজ করছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কিমিয়া সাদাত। চলুন তার উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখে আসি। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক ব্যাংক, যা 11 সেপ্টেম্বর 2019 যাত্রা শুরু করে। এটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ তথা এসএমই খাতে অর্থায়নে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কিমিয়া সাদাত। ব্যাংকিং খাতে তার পথচলা অত্যন্ত সমৃদ্ধ ও বহুমাত্রিক। কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে তিনি আন্তর্জাতিক ও দেশীয় স্বনামধন্য ব্যাংক এইচএসবিসি, ইবিএল, সিটি ব্যাংক এবং মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার ইন্ডাস্ট্রি বেসড দেশি ও বিদেশি ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি পুরনো ও নতুন প্রজন্মের ব্যাংকিং ধারণার সমন্বয় তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম তরুণ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত। কর্পোরেট ব্যাংকিং অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও ওয়ান অব দ্য লিডিং ব্যক্তিত্ব। শুধু তাই নয়, দেশের উদীয়মান স্টার্ট আপ ইকোসিস্টেমেও তার অবদান উল্লেখযোগ্য, যেখানে তাকে একজন লিডিং ফিগার হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে MBA সম্পন্ন করেছেন এবং একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবেও স্বীকৃত। কিমিয়া সাদাতের ঐকান্তিক প্রচেষ্টায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সফলতার উচ্চ শিখরে পৌঁছাবে এমন প্রত্যাশা সবার। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কিমিয়া সাদাতকে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্লিজ। কমিউনিটি ব্যাংক অতি অল্প সময়ে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে বিশেষ ভূমিকা রাখছে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও অনেক বেশি গতিশীল করে ফেলেছে মাত্র কয়েক বছরে। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটি আমাদের সকলের প্রচেষ্টার একটি ফসল। আপনি জানেন যে আমাদের ব্যাংকটি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি ব্যাংক, যেখানে প্রায় 2 লক্ষাধিক পুলিশ মেম্বার আমাদের শেয়ার হোল্ডার। সো আমাদের ডেফিনেটলি একটি প্যারেন্টাল একটা সাপোর্ট ছিল। এটা ওয়ান অফ দ্য রিজনস আমরা কীভাবে আমাদের শুরুর দিকের যে গ্রোথ ট্র্যাজেক্টরি, এটাতে পজিটিভ একটা ইম্প্যাক্ট করেছে। অন টপ অফ দ্যাট, আমাদের ব্যাংকিং যে প্যারামিটার্সগুলো শুরু থেকে আমরা খুব ভালোভাবে ম্যানেজ করছি। ফর এক্সাম্পল, আপনার NPL, লিকুইডিটি, প্রফিটেবিলিটি, সবগুলো প্যারামিটারে আমরা শুরু থেকে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছি। অন টপ অফ দ্যাট, আমরা যখন ক্লায়েন্ট সিলেকশন করছি, আপনারা জানেন যে আমাদের সম্মানিত পুলিশ মেম্বাররা আমাদের ওয়ান অফ দ্য ভ্যালুড কাস্টমার্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা এসএমই এবং কর্পোরেট বিভিন্ন সেক্টরে আমরা লেন্ডিং করে যাচ্ছি এবং আমাদের সিলেকশন প্রসেসটি বেশ ভালো এবং সময়োপযোগী। সব কিছু মিলে আমরা ভালো করছি অ্যাকচুয়ালি। অনেকেই বলে যে এটা পুলিশের বিশেষায়িত ব্যাংক, পুলিশের বেতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফান্ড এই ব্যাংকের মাধ্যমে ব্যবস্থাপনা হয় বা পরিচালিত হয়। সো এই জায়গাটায় আপনাদের ব্যাংকিং পলিসি বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আরও বেশি ব্যবসা বান্ধব করার জন্য আপনাদের কি কোনো ধরনের বিশেষ ভূমিকা বা কিভাবে কাজ করছেন এই জায়গায়? আমি ছোট্ট একটু কারেকশন করি। এটি পুলিশ বিশেষায়িত নয়, বাট এটা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি ব্যাংক। তার মানে হচ্ছে আমাদের শেয়ার হোল্ডিংই হচ্ছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাট আমরা কিন্তু ওপেন ফর অল, যে কেউ আমাদের সাথে ব্যাংকিং করতে পারে। ডেফিনেটলি যখন 2 লক্ষাধিক পুলিশ মেম্বার আমাদের শেয়ার হোল্ডার, আমাদের ডিপোজিটার, এবং আপনি ঠিকই বলেছেন তাদের বেতন এবং পার্সোনাল লোন থেকে শুরু করে হোম লোন একটা মেজর পার্ট আমাদের ব্যাংকের থ্রুতে রাউট হয়, ডেফিনেটলি এটা আমাদের একটা স্ট্রেংথ। তার মানে এই না কিন্তু যে আমরা শুধু পুলিশ মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ। আমরা যেহেতু আমাদের নাম কমিউনিটি ব্যাংক, আপনি ধরুন যে আমাদের এই পুলিশ কমিউনিটি দিয়ে আমাদের যাত্রা শুরু,
কিন্তু আনটিল টুডে উই আর ওপেন ফর অল। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে ইয়াংগেস্ট ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও হিসাবে আমরা আপনাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই যে অর্জনটা একজন ইয়াংগেস্ট এমডি হিসাবে এই অর্জনটার পিছনে আসলে সিক্রেটটা কি? দেশের অর্থনীতিকে আরও বেশি গতিশীল করার জন্য কাজ করবেন, অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করবেন। সো এই যে এই জায়গাটায় আসার পিছনে গোপন কী রহস্য রয়েছে যেটা আরেকজনকে ইন্সপায়ার করবে? একমাত্র রিপ্লাই যেটা আমি জানি সেটা হচ্ছে আই এম গ্রেটফুল টু আল্লাহ। এটা আমার স্পিরিচুয়াল রিপ্লাই। আর আপনি আমার ইনফর্মড ডিসিশন যদি বলেন, সেটা হচ্ছে আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার আর্লি। যেমন আমি বিবিএ শেষ করি আমি আমার ক্যারিয়ারে ঢুকে পড়েছি। সো আমি মনে করি যে এটা ম্যাটার করে। যেমন আমি এমবিএ করেছি ইভিনিংয়ে, মানে আমি ডেতে করিনি। আমি ততদিনে কিন্তু যতদিনে আমার অন্যান্য ফ্রেন্ডস বা অন্যান্য এমবিএ করে চাকরিতে ঢুকেছে ততদিনে কিন্তু আমি 2-3টা প্রমোশন নিয়ে অলরেডি আগানো। সো আমি মনে করি ক্যারিয়ারের শুরুতে এটা একটা ফ্যাক্টর। থার্ড একটা ফ্যাক্টর ক্যারিয়ারে যেটা পজিটিভলি আমাকে ইম্প্যাক্ট করেছে সেটা হচ্ছে আমি শুরুতেই ব্যাংকিং করার জন্য যেই জায়গাগুলো সবচেয়ে হাই ডিম্যান্ডিং জায়গাগুলো, ফর্চুনেটলি আমি ওইসব জায়গাতে ছিলাম। এইটা ওয়ান অফ দ্য রিজনস যেটা আমাকে ইট ইজড মাই ওয়ে। বর্তমানে একজন ব্যাংকার হিসাবে বাংলাদেশের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা বা প্ল্যান রয়েছে? অর্থনৈতিক যে চাপটা, এটা কিন্তু আপনি যদি গত 5 বছর ধরে দেখেন, আমরা সবাই এখন বলছি ইরান ইসরায়েল ওয়ারের কথা, বাট আপনি 2020-21 থেকে দেখেন, কোভিড থেকে শুরু, তারপর ইউক্রেন ওয়ার, ডলার ক্রাইসিস, 5ই অগস্ট, ইরান ইসরায়েল ওয়ার, একটার পর একটা কিন্তু চলে যাচ্ছে। আমরা গত 5 বছরে এত সব সেটব্যাক পেয়েছি আপনি কিন্তু গত 50 বছরের ব্যাংকিং হিস্ট্রিতে আপনি পাবেন না। সো এই ইনসিডেন্টসগুলো আমাদের রেজিলিয়েন্স আরও বাড়িয়েছে, আমাদেরকে আরও ম্যাচিওর করেছে। আমি এটাকে খুব পজিটিভলি নেই। আরও অনেক কিছু হতে পারে, বাট এটা কিন্তু একটা জিনিস ইন্ডিকেট করে যে আমাদের রেজিলিয়েন্স ভালো এবং আমাদের পক্ষে পসিবল ইকোনমিকে সামনে নিয়ে যাওয়া। আমরা কিন্তু পেছনে যাইনি কখনো। আমাদের কাস্টমার বা আমাদের যে ক্লায়েন্ট বেস, আমরা কিন্তু এই দুঃসময়েও আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়ে গেছি। ফর এক্সাম্পল, আপনি দেখেন যখন ডলার ক্রাইসিস হয়, ডলারের দাম বেড়ে যায়, তখন কিন্তু যার 100 টাকা এলসি রিকোয়ারমেন্ট ছিল, ইম্পোর্ট রিকোয়ারমেন্ট ছিল, তার কিন্তু অটোমেটিক্যালি 120, 30, 150 টাকা রিকোয়ারমেন্ট হয়ে গেছে। অ্যাজ এ ব্যাংক আমরা যদি রিজিড থাকতাম, আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারতাম না, কাস্টমারও কিন্তু ব্যবসা করতে পারতো না। সো আমরা কিন্তু উইথ টাইম আমাদের স্ট্র্যাটেজিস আমরা চেঞ্জ করেছি ডিপেন্ডিং অন টাইম, ইনসিডেন্স এবং যখন যেটা করার দরকার। এবং যারা জেনুইনলি ব্যবসা করে, সলিড বিজনেস করে, আমরা কিন্তু সবসময় তাদের সাথে থাকি। এটা অ্যাজ এ মানে ব্যাংকার, কমিউনিটি ব্যাংকের পার্সপেক্টিভে বললাম, আমি মনে করি যে ইন জেনারেল সবগুলো ব্যাংকের জন্য এটা অ্যাপ্লিকেবল। কমিউনিটি ব্যাংক সবসময় শুরু থেকে আমরা দেখেছি যে টেকসই অর্থায়ন বা সাস্টেইনেবল ফাইন্যান্সিংয়ে আপনারা বেশ জোর দিয়ে থাকেন। সো এই যে টেকসই অর্থায়ন বা সাস্টেইনেবল ফাইন্যান্সিং যেটা আমরা বুঝি, সো এই জায়গাটায় ব্যাংকিং সেক্টর থেকে কোন ধরনের প্রকল্পগুলোকে আপনারা একটু বেশি প্রায়োরিটি দেন? প্রকল্পগুলো কোন ধরনের হয়ে থাকে সাধারণত? দেখেন, সাস্টেইনেবল ব্যাংকিং বা ফাইন্যান্স আপনি যেভাবেই চিন্তা করেন, এটা অ্যাকচুয়ালি এমবেডেড থিম হওয়া উচিত। এমবেডেড থিম মানে হচ্ছে, ধরেন আমি যে অফিসটাতে অফিস করি, এটার মধ্যে কতটুকু দিনের আলো বেশি ইউজ করা যায়, কতটুকু লাইট কম ইউজ করা যায়, এটাও কিন্তু একটা সাস্টেইনেবল ব্যাংকিংয়ের একটা পার্ট। সো ইট স্টার্টস ফ্রম হোম। ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আপনি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেসব জায়গায় আমার এনার্জি কস্ট সেভিংস হচ্ছে, আমার যেখানে রিনিউয়েবল এনার্জি ইউজ হচ্ছে, ওই জায়গাগুলোতে আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা অ্যাজ এ ব্যাংক আমরা টোব্যাকো ফাইন্যান্সে যাই না, আমরা রেড ক্যাটাগরির যত প্রজেক্ট আছে আমরা ওখানে ফাইন্যান্স করি না। আমাদের অ্যাজ এ পার্ট প্রসেস অফ আওয়ার ক্রেডিট আন্ডার রাইটিং আমরা যেটা করছি, আমরা গ্রিন ব্যাংকিংগুলোকে উৎসাহিত করছি, যে প্রজেক্টগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, যেখানে এনভায়রনমেন্টাল রিলেটেড কমিটমেন্ট আছে, যেখানে এনার্জি সেভিংস হচ্ছে, পার্টিকুলারলি ওই প্রজেক্টগুলোতে আমাদের যে ক্রেডিট আন্ডার রাইটিং অটোমেটিক্যালি ওখানে আমাদের স্কোরটা বেশি হয়ে যাচ্ছে। কমিউনিটি ব্যাংকে একটা বেশ জনপ্রিয় অ্যাপ রয়েছে যেটাকে আমরা ডিজিটাল ব্যাংকিং বা ক্যাশলেস সিস্টেম বুঝাই। অ্যাপটির নাম হচ্ছে কমিউনিটি ক্যাশ। সো এই ডিজিটাল ব্যাংকিং বা এই অ্যাপটিকে নিয়ে ভবিষ্যতে আপনারা কিভাবে কাজ করতে চান? যেহেতু আপনি জানেন যে এটা বাংলাদেশ পুলিশের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সাথে এবং স্যালারি ডিসবার্সমেন্ট হয়, এবং ধরেন আমাদের কিন্তু পুলিশ মেম্বার এমন সব জায়গা থাকে যেখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো ব্রাঞ্চ নেই। সো এই অ্যাপটা কিন্তু আমাদের একটা ভরসার জায়গা। এটা হচ্ছে নাম্বার 1। দ্যাট ইজ ওয়াই আমাদের এই অ্যাপটাতে আমরা কিন্তু হেভিলি ইনভেস্টমেন্ট করতে হয় এবং এটাকে রেগুলার আপডেট করতে হয়। এখানে নাম্বার 1 হচ্ছে কনভেনিয়েন্স। আপনি অ্যাপটা ইউজ করে ওয়েদার ইউ আর কনভেনিয়েন্ট, আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, অ্যাপটা কি ইজি কিনা, অ্যাপটা কি সেফ কিনা,
এই তিনটা জিনিস আমাদের এনশিওর করতেই হয়। যে আপনি একটু আগে বলছিলেন যে গ্রাহকদের সিকিউরিটি বা এই যে ফাইন্যান্সিংয়ে যে একটা মানে আমরা তথ্য প্রযুক্তির যে অপব্যবহার এটাকে ইউজ করে অনেকের অর্থ নিয়ে নিচ্ছে বা খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার হচ্ছে। সো এই জায়গাটায় ডিজিটাল নিরাপত্তা বা এই যে সিকিউরিটি এনশিওর করার জন্য গ্রাহকদের ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটা আপনাদের এই কীভাবে কাজ করছেন, মানে পলিসিটা কীভাবে কাজ করছে? আমরা অ্যাজ এ ব্যাংক, এটা কম বেশি সব ব্যাংকই এটা ফলো করে, আমরা মাল্টি লেয়ার সিকিউরিটি প্রোটোকল ফলো করি। মাল্টি লেয়ার সিকিউরিটি প্রোটোকল মানে হচ্ছে ধরেন অ্যাপ্লিকেশন লেভেল, নেটওয়ার্ক লেভেল, ইউজার লেভেল, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি প্রোটোকল আমরা এটা ফলো করি। সেকেন্ড হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএসও এবং বাংলাদেশ ব্যাংকের যে আইসিটি গাইডলাইন আছে এইটা আমরা ফলো করি। সো সব কিছুর পরেও আমি একটা জিনিস আপনাকে বলি, এটা কিন্তু ইটস নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। মানে হচ্ছে আপনি যতই ইনভেস্টমেন্ট করেন, যতই আপনি সিকিউর মনে করেন, আপনি কিন্তু কখনোই কমপ্লিসেন্ট হতে পারবেন না। বিকজ দেয়ার আর পিপল যারা মানে ট্রাই করছে বিভিন্ন সময় নেটওয়ার্ক ব্রিচ করার জন্য, বিভিন্ন সময় আপনার কি বলে এটাকে মানে সাইবার ক্রাইম করার জন্য। সো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয় এবং এটা আসলে কখনোই শেষ বলে কোনো কথা নেই, এভরিডে বেসিস এটা কাজ করছি আমরা। আপনার আরও মূল্যবান কথা শুনবো, তার আগে আমরা দর্শক গ্যালারি থেকে কিছু প্রশ্ন বা তাদের কিছু কমেন্টস শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম জেমিমা। আমার প্রশ্ন হচ্ছে, আজকের যারা ব্যাংকার আছেন তরুণ প্রজন্ম, তারা যদি আপনার মতো সফল হতে চায় তাহলে তাদের জন্য আপনার কি ধরনের মাইন্ডসেট বা তাদের জন্য আপনার অ্যাডভাইস থাকবে এই বিষয়ে? ধন্যবাদ। জি প্লিজ। আমি সবার আগে যেটা জায়গা দিই সেটা হচ্ছে ওনারশিপ। আপনি যে কাজটা করেন এটা যদি আপনি ভালোবেসে করেন আর আপনার মধ্যে যদি ওনারশিপ থাকে, আমি মনে করি যে আপনিও ভালো করবেন, যে কেউ যে কোনো কিছুতে ভালো করবে। ব্যাংকিং ইজ নট এ রকেট সায়েন্স। ওনারশিপ যদি থাকে, আপনি আপনার চাকরিটাকেও ব্যবসা হিসেবে চিন্তা করবেন, যেটা আমারই ব্যবসা। সো আপনি এখানে ফাঁকিও দিবেন না, আপনি কোনো কিছুতেই যাবেন না। এইটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস। বাকি সব কিছু কিন্তু ইন জেনারেল, আপনি ব্যাংকিং রিলেটেড ক্যারিয়ার করলে এই রিলেটেড বা আপনি যে কাজটা করেন যদি আপনার স্কিলস সেট থাকে, আপনার যদি কিছু পড়াশোনা থাকে, এটা আপনার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ। বাট চিন্তা করেন আমার পড়াশোনা আছে, আমার স্কিলস আছে, কিন্তু আমার মাইন্ডসেট নাই, এটা তখন কাজে দিবে না। সো আমি এই কারণে সবার আগে ওই ওনারশিপ কথাটা আমি সবার আগে বললাম। বাকি যা আছে আমি মনে করি কমন, এটা সবার জন্যই কম বেশি সব প্রফেশনেই সব কিছু কমন। এটা কাজকে ওন করতে হবে। জি, ওন করে কাজ করলে অবশ্যই এটাতে সাকসেস আসবে। জি। যে আমরা সেকেন্ড কোশ্চেন নেই। আমার নাম রশিদুন নবী। আমি স্যারের কাছে একটা সমসাময়িক বিষয়ে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশে স্টার্টআপের ক্ষেত্রটি খুব দ্রুতভাবে বেড়ে চলছে, কিন্তু মজার বিষয়, এটা পর্যবেক্ষণের বিষয় যে হলো স্টার্টআপ ক্ষেত্রের ফান্ডিং এবং সাপোর্টটা খুব একটা বেশি দেখা যায় না। তো এক্ষেত্রে কি আসলে বাংলাদেশের কার্যরত ব্যাংকগুলো টেকনোলজির সম্পূর্ণ ব্যবহার করে এই স্টার্টআপ ক্ষেত্রটিকে আরও দ্রুত বর্ধনশীল করে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? গত এক বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইট হ্যাজ ইমপ্রুভড এ লট। ধরেন গত 10 বছরের বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম আর গত এক বছরের ইকোসিস্টেম আকাশের পাতাল তফাৎ। আমি শুধু আপনাকে একটা সার্কুলার রেফারেন্স দিই, স্টার্টআপ মাস্টার সার্কুলার 2025-এর জুলাইতে যেটা হয়েছে। এখানে দুটো ফান্ডিং স্ট্রিম নিয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সবগুলো ব্যাংক 2021 সাল থেকে 1% অফ আওয়ার নেট প্রফিট আমরা জমা করছিলাম এরকম একটা স্টার্টআপ ফান্ড করবো বলে, এটা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশনে। এই ফান্ডটা প্রায় 700 কোটি টাকার মতো হয়েছে অলরেডি। গত বছর আমরা এই ফান্ডটা নিয়ে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফর্ম করেছি, একটা আলাদা কোম্পানি। এটার শেয়ার হোল্ডার হচ্ছে সবগুলো ব্যাংক যাদের পার্টিসিপেশন আছে এখানে। প্রায় 700 কোটি টাকার মতো পেড আপ ক্যাপিটাল, এটা প্রায় 2000 কোটির মতো গিয়ে ঠেকবে। সো এটা হচ্ছে আপনার যদি কোনো স্টার্টআপ থাকে আপনাকে ইকুইটি সাপোর্ট দিবে, কারণ আপনি যখন স্টার্টআপ করেন আর আপনি যদি ট্র্যাডিশনাল ব্যাংক লোন নেন, এটা অনেক সময় এই ফান্ডিং ম্যাচিংটা হয় না, ইকুইটি সাপোর্ট লাগে। সো এই কোম্পানিটা ইকুইটি সাপোর্ট দিবে। আবার ধরেন ইকুইটি সাপোর্টের কাজ হয়ে গেল, কিন্তু একটা ব্যবসার মধ্যে তো অনেক ব্যাংকিং রিকোয়ারমেন্ট থাকতে পারে, আপনার এলসি লাগতে পারে, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগতে পারে। আমরা অ্যাজ এ ব্যাংক আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল এবং অন্যান্য সাপোর্ট দিয়ে যাচ্ছি, এবং এটা বাংলাদেশ ব্যাংকের যে মাস্টার সার্কুলার ওইখানেই বলা আছে, সেটা হচ্ছে যে আমরা একটা সাবসিডাইজড রেটে আমরা নিজেরও কাস্টমারকে চার্জ করতে পারবো এবং আমাদের এটা রিফাইন্যান্সিং হয়ে যাবে, খুবই এটা কম রেটে, 4% রেটে। সো এই সুবিধাগুলো এখন অলরেডি এসেছে। আমি মনে করি এটা যেহেতু মাত্র এক বছর হয়েছে, সামনের দিনগুলোতে স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য ইট উইল বি এ ভেরি গুড টাইম ইন বাংলাদেশ। আমরা এই পর্যায়ে স্ক্রিনে বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রর কথা শুনবো। বাংলাদেশ ব্যাংক আসলে ক্যাশলেস ইকোনমি গড়ার জন্য কাজ করছে। আমরা দীর্ঘদিন ধরে কর্মকাণ্ড শুরু করেছি।
কিন্তু এখনও এন্ড টু এন্ড ক্যাশলেস সেটা হয়নি, অর্থাৎ একটা পেমেন্ট সিস্টেম ব্যবহার করার আগে ক্যাশ নিয়ে যাচ্ছে, মাঝখান থেকে ক্যাশটা ট্রানজ্যাকশন হচ্ছে না, আবার এন্ড পয়েন্টের যাওয়ার আগেই আবার ক্যাশটা উইথড্রয়াল হয়ে আবার ওখানে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে একেবারে ক্যাশ উইথড্রয়াল আর হবে না, এটা একবার যখন ঢুকবে সিস্টেমের মধ্যে তখন সেটা বিভিন্ন চ্যানেলে সেটা ওখান থেকে এই ক্যাশগুলো ব্যবহৃত হবে। বাংলাদেশ ব্যাংক অলরেডি একটা ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করা হচ্ছে যে আগামী 30 জুন 2026-এর মধ্যে আমরা একটা কমন কিউআর কোড নেব, যেটাকে বলছে বাংলা কিউআর। সবাইকে এই বাংলা কিউআরটা নিয়ে কাজ করতে হবে এবং এটার সময় বেঁধে দেওয়া হয়েছে 30 জুন। সুতরাং আমরা যেটা প্রত্যাশা রাখি 1 জুলাই 2026 থেকে একেবারে পুরোপুরি ক্যাশলেস লেনদেনের কার্যক্রমটা অ্যাটলিস্ট আমরা শুরু করতে পারবো, যে আমরা শুধুমাত্র যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা চাই যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি কীভাবে সচল করা যায়, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ব্যাংকের অর্থায়নের মাধ্যমে আমরা গ্রামীণ অর্থনীতি কীভাবে আমরা সচল করতে পারি, আমরা কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই জিনিসটা নিয়ে কাজ করছি। এবং যে উৎপাদন পুনরুদ্ধার, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো কোনো না কোনো অনিয়ন্ত্রিত কারণে তাদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার রিভাইভ করা। কারণ আপনারা জানেন যে সরকারের একটা অভিপ্রায়, যে সরকার অলরেডি ম্যানিফেস্টো দিয়েছেন যে মানে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি। তো সে সরকারের এই অর্গানের সাথে করে তো আমরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব আছে। তো আমাদের যেটা আমরা চাচ্ছি, যে সমস্ত কোম্পানিগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেগুলোকে কিভাবে আমরা নীতি সহায়তা দিয়ে তাদেরকে আবার উৎপাদনে ফেরাতে পারি। যদি আমরা উৎপাদনে ফেরাতে পারি তাহলে আমরা কর্মসংস্থানকে আমরা নিশ্চিত করতে পারবো। যে আমরা স্ক্রিনে দেখলাম যে তিনি বলেছেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে ক্যাশলেস ফাইন্যান্সিং বা ডিজিটাল ব্যাংকিং এর ভূমিকা অনেক বেশি। তো এই জায়গাটায় কমিউনিটি ব্যাংক কীভাবে কাজ করছে? আপনি যদিও একটু আগে বলেছেন আপনাদের ব্যাংকিংয়ের ডিজিটাল ব্যাংকিং বা ক্যাশলেস ফাইন্যান্সিংয়ের ব্যাপারে আপনাদের বেশ কিছু কার্যক্রম চলমান রয়েছে এবং এটাতে ভালো করছেন। সো আপনি যদি আরেকটু বলতেন যে এটা কিভাবে আরেকটু ইলাবোরেটলি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটা নিয়ে যাওয়া যায়। আমি শুধু আপনাকে আমাদের অ্যাপের সাবস্ক্রাইবারটা বলি, এটা প্রায় 2.5 লক্ষাধিক আমাদের শুধু অ্যাপের সাবস্ক্রাইবার। আপনি যদি আজকে টপ 10 কনসিডার করেন, আমরা প্রবাবলি টপ 10 ব্যাংকের মধ্যে ওয়ান অফ দেম, নাম্বার 1। আমাদের ক্রেডিট কার্ড আছে, আমাদের বাংলা কিউআর কোড আছে। আমরা বাংলাদেশের 2টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক যারা বাংলাদেশের ট্রাফিক ফাইন কালেকশন করছি, এবং আমরা এমন একটা সিস্টেম নিয়ে আসছি আপনি যে কোনো জায়গা থেকে আপনি এখন ট্রাফিক ফাইন কালেকশন করতে পারবেন। এরকম প্রতিটি জায়গায় আমরা যে জিনিসগুলো ডিজিটালি করা পসিবল, ক্যাশলেস করা পসিবল, আমাদের ভিশন হচ্ছে আমরা ওই জায়গাগুলোতে হাত দিব এবং ওই জায়গাগুলোতে আমরা কাজ করব। সো এটা আমি মনে করি অ্যাজ এ ব্যাংকার এটা আমাদের ওয়ান অফ আওয়ার কমিটমেন্টস যে আমরা ক্যাশলেস সোসাইটির জন্য কাজ করব। এবং আমাদের ব্যাংক আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি এই প্রসঙ্গে এবং সামনে আমাদের কাজ করার প্ল্যান আছে। জি, আমরা সম্প্রতি বেশ কিছু সময় ধরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তো এটা ডে বাই ডে এটার ব্যবহার বা এটা সম্পর্কে মানুষকে অনেক বেশি অবহিত করা বা এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা ফাইন্যান্সিয়াল লিটারেসির সাথে সাধারণ মানুষকে আরও বেশি টাচে আনা, এই জায়গাটা অনেক বেশি গুরুত্ব রাখে ব্যাংকিং সেক্টরে। সো এই জায়গাটায় কমিউনিটি ব্যাংক কিভাবে কাজ করছে? আমাদের জন্মই হয়েছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে। আমরা যেহেতু বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ব্যাংক, বাংলাদেশ পুলিশের সব মেম্বার কিন্তু ব্যাংকিং এরিয়ার ভিতরে ছিলেন না। তাদের অনেককে, মানে আমি বলছি মেজরিটি, অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। আবার বাংলাদেশ পুলিশ মেম্বারদেরকে অনেক ব্যাংক লোনও দিত না। আমরা কিন্তু একদম জুনিয়র লেভেল থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে আমরা কিন্তু তাদের ব্যক্তিগত প্রয়োজনে লোন থেকে শুরু করে তাদের অ্যাকাউন্ট, অ্যাপ সব ফ্যাসিলিটিস দিচ্ছি। সো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে কমিউনিটি ব্যাংকের যাত্রা শুরুই হয়েছে বাংলাদেশ পুলিশ বা এই পুলিশ কমিউনিটিকে ইনক্লুশনের মাধ্যমে ইন দ্য ফাইন্যান্সিয়াল ইঞ্জিন। সো এটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরি ইন বাংলাদেশ। আমি মনে করি উই আর ওয়ান অফ দ্য ফিউ ব্যাংকস যাদের একটা সাকসেস স্টোরি দে ক্যান সে প্রাউডলি উই আর ওয়ান অফ দেম। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর বাইরে আমরা কি করছি। আমরা খুব শীঘ্রই এজেন্ট ব্যাংকিং নিয়ে আসছি। এজেন্ট ব্যাংকিংয়ের থ্রুতে আমরা প্রান্তিক লেভেলে ব্যাংকিংয়ের জন্য যাচ্ছি। আমরা ইসলাম ব্যাংকিং লাইসেন্স পেয়েছি, সামনে খুব শীঘ্রই আমরা ইসলাম ব্যাংকিং লাইসেন্স দিয়ে আমরা কাজ শুরু করব।
আমাদের ডিজিটালি আমরা ভেরি স্ট্রং। আমাদের যে অ্যাপটা আছে, আমরা একটু আগেও বলেছি যে এটা আমরা উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাংক ইন মার্কেট। জি। এছাড়াও আমরা এসএমই উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের জন্য স্পেসিফিকলি কিছু কাজ করছি। যেমন আমরা এসএমই 360 বলে একটা প্ল্যাটফর্ম চালু করেছি, যেটা বাংলাদেশে প্রথম। সো অল দিস, এই যে আমি যে ইয়েগুলো বললাম, স্কোপসগুলো বললাম, এগুলোর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এটা আমরা সামনেও করে যাব। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় আলোচনা। এই ব্যাংকিং খাতের দুর্নীতি, অথবা আমি যদি বলি যে অনিয়ম বা যেটাই বলি, এই যে ঋণ খেলাপি, এই জায়গাটাতে আরও বেশি মানে কন্ট্রোল আনার জন্য, ব্যাংকিং খাতকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আপনি একজন ব্যাংকার হিসাবে বা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আপনার কর্মপরিকল্পনাটা কীরকম রয়েছে, বা একটু যদি ডিটেলস বলতেন। আমি আপনার প্রশ্নটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে দুর্নীতি অনিয়ম, আর একটা হচ্ছে এনপিএল। এনপিএলটা ইজ মোর স্পেসিফিক কোয়েশ্চেন ফর দ্য ব্যাংকস, আর দুর্নীতি অনিয়ম একটু জেনারেল। আমি প্রথমে এই প্রসঙ্গটা অ্যাড্রেস করি। দেখেন, ব্যাংকিং সেক্টরে দুর্নীতি অনিয়ম যদি আপনি দূর করতে চান, আপনি ব্যাংকগুলোকে ব্যাংকের মতো চালাতে দিতে হবে, এবং ব্যাংকিং প্রফেশনালকে দিয়ে ব্যাংক চালাতে হবে। এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করা যাবে না। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নট নেসেসারিলি যে শুধুমাত্র বোর্ডের মাধ্যমে হয়, বোর্ডকেও প্রেশার করতে পারে প্রেশার গ্রুপ বাইরে থেকে। জি। ধরেন সেটা কীরকম হতে পারে? ধরেন আপনি একটা পাওয়ারফুল বা একটি ভালো পজিশনে আছেন, আপনি একটি ব্যাড লোন বা যাকে দেওয়ার মতো না সেরকম একটি লোন কোনো একটা ব্যাংককে আপনি বারবার পুশ করছেন, যেখানে বোর্ডও বলছে যে উই আর নট ইন্টারেস্টেড, ম্যানেজমেন্ট বলছে উই আর নট ইন্টারেস্টেড, বাট সিন্স ইউ আর হ্যাভিং মানে পাওয়ারফুল পজিশন, আপনি ওখান থেকে পুশ করছেন। এটা কিন্তু খুব সিম্পল। অনিয়ম দুর্নীতির কিন্তু আরও বিভিন্ন ধরনের গ্রেড আছে। তার মধ্যে একটা হচ্ছে, ধরেন আপনি পলিটিক্যালি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন লিডার, কোনো একজন ব্যাংকার ধরেন আপনার নির্বাচনে আপনার সুটকেস বহন করতো, তাকে আপনি বললেন যে আমাকে ওই লোকটাকে ওই ব্যাংকের এমডি পদে বসিয়ে দেন বা ওই ব্যাংকের ডিএমডি পদে বসিয়ে দেন। এখন আপনি বোর্ডকে প্রেশার দিচ্ছেন। সো এইটাও কিন্তু এক ধরনের দুর্নীতি এবং অনিয়ম। সো আমার বটম লাইন হচ্ছে, আপনি ব্যাংকটাকে ব্যাংকের মতো চালাতে দিতে হবে এবং ব্যাংকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা যাবে না। ব্যাংক চালাবে শুধু ব্যাংকিং প্রফেশনাল, যারা ব্যাংকিংটা বোঝে। আপনি যদি এই ফর্মুলাতে থাকেন, ব্যাংক খারাপ করার কোনো রিজন নাই। যে আপনি একটু আগে বলছিলেন যে লোন দেওয়ার ক্ষেত্রে বোর্ডকে প্রেশার দেয়া, পলিটিক্যাল লিডারদের কাছ থেকে অথবা গভর্নমেন্টের কোনো সেক্টর থেকে আপনাদেরকে প্রেশার দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, এবং সেই জন্যই আমরা গত কয়েক বছরে ব্যাংকিং সেক্টরে অনিয়ম বা অনেক ধরনের দুর্নীতি আমরা দেখেছি, এবং কয়েকটা ব্যাংক ইতিমধ্যে অলমোস্ট কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, মানে বন্ধর মতোই হয়ে যাচ্ছে, গ্রাহকরা টাকা পাচ্ছে না। তো এই যে প্রেশারটা আপনি একজন এমডি হিসাবে কি আপনার ব্যাংকে কি কখনো পেয়েছেন, বা বর্তমানে কি এই ধরনের কোনো চ্যালেঞ্জ বা প্রেশার রয়েছে আপনাদের? না, নাম্বার ওয়ান হচ্ছে এখন পর্যন্ত আমি পাইনি। নাম্বার টু হচ্ছে এমন কোনো প্রেশার নাই যেটা আমি বা আমার বোর্ড হ্যান্ডেল না করতে পারবে। থার্ড হচ্ছে, এমন যদি কোনো প্রেশার হয় যেটা হ্যান্ডেল করতে পারছি না, দেন আই উইল নট বি দেয়ার। এটা খুব ভেরি স্ট্রেট স্টেটমেন্ট। তো আমি মনে করি যে, এবং এটা একটা অ্যাডভান্টেজ, এটা যেহেতু পুলিশ কল্যাণ ট্রাস্টের একটা ব্যাংক, আমি মনে করি যে এখানে একটা ইউনিক একটা ফিচার আছে আমাদের বোর্ডের মোস্ট অফ দ্য ডিরেক্টরস, এক্সেপ্ট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, মোস্ট অফ দ্য ডিরেক্টরস হচ্ছে পুলিশের হাই আপস। তারা তাদের ক্যারিয়ারের একটা সার্টেন সময়ে এবং বেশ সিনিয়র হওয়ার পরে কিছু সময়ের জন্য বোর্ডে বসেন ওনারা। তার মানে হচ্ছে ওনারা কিন্তু বিজনেসম্যান না। সো এটা কিন্তু অন্য ব্যাংকের বোর্ডের তুলনায় আমার জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। মানে ওনাদের নিজস্ব কোনো বিজনেস নেই, ওনাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, ওনাদের কাজটা বোঝে এবং ওনারা বাই পজিশন রোটেশন করে একটা সার্টেন সময় ব্যাংকের বোর্ডে বসে। এটা আমি মনে করি যে এটা একটা ব্লেসিংস। এই কনটেক্সটে এখন যা গত বেশ কিছু বছর যা হয়েছে বিভিন্ন ব্যাংকে, এরকম একটা সময় আমি মনে করি দিস ইজ এ ব্লেসিংস। জি, তরুণ প্রজন্মের অনেকেই ব্যাংকিং সেক্টরে তাদের কেরিয়ার করতে চায়, এবং আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রচুর স্টুডেন্ট এই ব্যাংকিং সেক্টরে পড়াশোনা করছে, মানে ব্যাংকিং সেক্টরে কাজ করার উদ্দেশ্যে পড়াশোনা করছে, এবং আমরা দেখেছি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিবিএ সহ প্রচুর গ্র্যাজুয়েট বেরোচ্ছে। সো তাদেরকে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারটাকে সুসংহত করার জন্য বা তাদের ক্যারিয়ারটাকে নিশ্চিত করার জন্য তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস রয়েছে? অন্য যে কোনো প্রফেশনের তুলনায় ব্যাংকের কমিটমেন্ট লেভেলটা ডিফারেন্ট হয়। দ্যাট ইজ ওয়াই আমি সবসময় বলি যে সব লোকের ব্যাংকার হওয়ার দরকার নাই। ইউ নিড টু বি ডেডিকেটেড, ইউ নিড টু নো ফার্স্ট যে ওয়েদার ইউ ওয়ান্ট টু বি আ ব্যাংকার অর নট। ইফ ইউ ডিসাইড টু বি আ ব্যাংকার, দেন আমি মনে করি ব্যাংকে ঢোকার জন্য যে স্কিল সেটগুলো দরকার, আর এখন তো আপনার কিছু কমন স্কিল সেট, এটা ভেরি নর্মাল, আইটি টেকনোলজি, এআই রিলেটেড কিছু নলেজ,
কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ব্যাংকিং রিলেটেড যেগুলো লাগে, এই রিলেটেড পড়াশোনা বা স্কিলস যদি থাকে এটা অনেকটুকু বেটার। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখার আগ্রহ থাকতে হবে, কাজ করার আগ্রহ থাকতে হবে, ওনারশিপ নেওয়ার আগ্রহ থাকতে হবে। এবং ব্যাংকিং আমি মনে করি এটা খোলামেলাই বলি, এটা স্ট্রেসফুল জব। দিস ইজ নট এ ভেরি মানে বাইরে থেকে যা মনে হয় এটা খুব একটা ইজি কাজ না। এটা সামটাইমস ইট বিকামস ভেরি স্ট্রেসফুল, এবং সামটাইমস এটা বিয়ন্ড নর্মাল ওয়ার্কিং আওয়ারের বাইরে অনেক সময় কাজ করতে হয়। তো সব কিছু মিলে যদি একজন রেডি থাকে তখনই আমি মনে করি এই ব্যাংকার হওয়ার এই এটা করা উচিত, প্ল্যানিংটা করা উচিত। কমিউনিটি ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কমিউনিটি ব্যাংকে আগামী 5 বছরে আপনি কোথায় দেখতে চান এবং দেশের অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আপনার স্পেসিফিক ভিশনটা কি? নেক্সট 5 বছরের আগে আমি প্রথম নেক্সট 3 বছরের ভিশনটা বলি, কারণ আমাদের এমডিদের কন্ট্রাক্ট থাকে 3 বছর করে। নেক্সট 3 বছরের মধ্যে we want to be one of the leading bank among the new generation banks. নিউ জেনারেশন ব্যাংক কারা? আমাদের জন্ম তো হয়েছে 2019 সাল থেকে। আমি 2013 সালের পর থেকে যে সমস্ত ব্যাংক হয়েছে 12-13টা ব্যাংক, আমি সবার সাথে কম্পেয়ার করছি। উই ওয়ান্ট টু বি দ্য বেস্ট। আমি আপনাকে এই বছর আমাদের পারফরমেন্সটা বলি। আমরা সম্ভবত ডিপোজিট গ্রোথ, অ্যাসেট গ্রোথ, প্রফিটেবিলিটি, এনপিএল মেজর প্যারামিটারগুলোতে এই বছর আমরা টপ 3 ব্যাংকের মধ্যে ওয়ান অফ দ্য ব্যাংকস, এবং অনেক পুরনো ব্যাংক আমাদের ধারের কাছে নেই। আমাদের ডিপোজিট, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ডিপোজিট গ্রোথে আমরা হচ্ছি গ্রোথ পার্সেন্টেজে উই আর নাম্বার 1, ভলিউমে উই আর নাম্বার 2, প্রফিটেবিলিটির দিক থেকেও এরকম। সো ফার্স্ট হচ্ছে আমি নেক্সট 3 ইয়ার্সে উই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ব্যাংক অ্যামং নিউ জেনারেশন ব্যাংকস। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে উই ওয়ান্ট টু রিচ টপ 10 ব্যাংকস। উই ওয়ান্ট টু বি দ্য টপ 10 ব্যাংকস ইন বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রি। এটাই হচ্ছে আমার ভিশন। আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি এবং সিইওর কথা, যিনি বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন নিয়ে ভাবছেন এবং কমিউনিটি ব্যাংকের উন্নয়ন নিয়ে কাজ করছেন। আমাদেরও প্রত্যাশা তার হাত ধরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।